ইসলাম শক্তি। আজকে আমাদের প্রতিবেশী দেশ আমি পরিষ্কার বলি, তুমি দেশপ্রেমিক হলে আমার কথা তোমার কাছে ভালো লাগবে। আমাদের উপরে নানাভাবে আগ্রাসন চালায়, একতরফা ভাবে আমাদের ট্রানজিট তারা বন্ধ করে দিয়েছে, তাদের ট্রানজিট এখনো চালু আছে। আমাদের পানি বর্ষা মৌসুমে পানি ছেড়ে আমাদের বন্যায় ভাসিয়ে দেয়, আবার যখন পানির দরকার পানি বন্ধ করে রেখে আমাদের মরুভূমিতে পরিণত করে। আমার যখন যা দরকার তারা তা বন্ধ করে দেয়। আজকে ওয়াকফ আইন বাতিল করে 5 লক্ষ মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তারা দখল করতেছে, মাদ্রাসা ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে, বাবরি মসজিদ শহীদ করতেছে। এরপরে কি বুঝো না এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে বন্ধু বলি না কেন, এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে আপন মনে করি না কেন, তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী, উগ্রতায় বিশ্বাসী, টেররিস্টে বিশ্বাসী, টেরোরিজমে বিশ্বাসী। তারা কখনোই আমাদের আপন হবে না। আমরা যতই তাদের আপন করতে যাই তাদের মনোভাব ভিন্ন। বাংলাদেশে আগ্রাসন চালাবে, এই ভূখণ্ডকে দখল করবে, এই ভূখণ্ডের মানুষদের গোলাম বানাবে। তুমি কি করে লড়াই করবে? ইমানের শক্তিতে যদি বলিয়ান না হতে পারো তুমি কি করে লড়াই করবে? যারা বস্তুবাদী তারা কি করে হিসাব মেলাবে? তারা মনে করবে এতে ভালো লড়াই বাদ দিয়ে তাদের গোলাম হয়ে যায়, লড়াই বাদ দিয়ে তাদের তাবেদার হয়ে যায়। তারা লড়াই করতে পারবে না। তারা হিসাব করবে আমার দেশের নাগরিক 18 কোটি, তাদের 150 কোটি। আমার সেনাবাহিনীর সদস্য সামান্য কয়েকজন, আর তারা সংখ্যায় কত? আমার অ্যাটম বোমা তো দূরের কথা, মিসাইল পর্যন্ত নাই, তাদের অ্যাটম বোমা আছে, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে। লড়াই তো করতে পারবো না। যদি আক্রান্ত হই তো নিঃশর্তভাবে আমরা তাদের কাছে নতজানু হয়ে যাব, দেশ হেফাজত করতে পারবো না। শোনো, মাদারসা কওমিয়া থেকে শুধুমাত্র আলেম তৈরি হয় না, মুজাহিদ তৈরি হয়, যাদের ভেতরে ঈমান আছে, ঈমানি শক্তি আছে। শুধু আফগান নয়, বাংলাদেশও যদি কখনো আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি, আলেম ওলামা তাদেরকে যারা মহব্বত করে, তাদের ডাকে যারা সাড়া দেয়, তারাও ঈমানি শক্তিতে বলিয়ান হবে। আর ঈমানি শক্তি নিয়ে যখন কাফের বেঈমানের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর কসম করে বলি, পৌত্তলিক, হিন্দুত্ববাদ, ইহুদিবাদ, কাফের, মুশরিক একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারবে না। পরিষ্কার কথা, ইতিহাস আপনারাও পড়েন, কারো দুশ্মন। আমি প্রায় বলি, দেখেন ক্ষমতা আসলে ক্ষমতা গেলে একদল আসে একদল যায়, একদল দেশে আসে একদল দেশ ছাড়ে। কথা ঠিক না বেঠিক? ইমাম সাহেবের দেখছেন আজ পর্যন্ত? ঠিক আছে, ইমাম সাহেব মুক্তাদিরে নিয়ত করে না? করে তো নাকি? মুক্তাদি কি কয়? ইক্তাদাইতু বিহাযাল। ইমাম কি কয়? আনা ইমামুল লিমান হাদারা ওমাইয়াহ। যারা আসছে ওদের ইমাম, যারা আসবে। এখানে কখন ইমাম বলে যারা দেশে আসছে নতুন করে ওদের ইমাম, যারা দেশ ছাড়া হয়েছে ওদের বাদ? এটা তো কয় সরকারি দলের ইমাম, বেসরকারি দলের ইমাম। যখন দোয়া করে, আল্লাহর কসম করে বলি, সবার জন্য ইমাম খতিবরা দোয়া করে। আপনারাও ইমাম খতিবদের মহব্বত করেন, মহব্বতটা সৎ ভাইয়ের মতো। মহব্বতটা কার মতো? যখন আমরা আক্রান্ত হই, হুজুর ভাল লাগে, মহব্বত করি, দূর থেকে দৃশ্য দেখে। আমি অনুচিত কথা বলতেছি? কিংবা ইমাম সাহেব ঝামেলায় পড়লে ওই মহল্লার ভদ্র ছেলেটাও তামাশা দেখে? হয় এমন। আমি বলি না যে আলেম ইমাম অন্যায় করতে পারে না, কিন্তু অন্যায় একটা করলেও তার আরো 99টা ভালো কাজ আছে। আমরা আলেম ওলামাদের পেছনে দাঁড়াইতে পারি না, অথচ আলেম ওলামাদের পেছনে দাঁড়াইতে না পারলে নিজের ঈমান এবং ইসলাম কোনোটাই হেফাজত করতে পারবো না। অনেক কথা এই নিয়ে আমি আপনাদের বলি। এই যে মাওলানা আখতারুজ্জামান সাহেবের নেতৃত্বে ইমাম খতিবদের ঐক্য আছে, আপনারা ফিকির করেন। এন একটা মাশাআল্লাহ সুন্দর মহিলা মাদ্রাসা হয়েছে, হয়তো ছোটখাটো পুরুষ মাদ্রাসাও আছে। একটা বড় মাদ্রাসা করেন। আমি এই যে এখানে রাজারবাগীদের রাস্তা না আছে না,
দেওয়ানবাগি, এদিকে তো মনে হয় যে পিছনে অনেক জায়গাও আছে, বা এটার ব্যাক সাইডে জায়গা আছে না, বড় জায়গা নেই, জায়গা নেই একটা। আমি এই মৌলানা আখতারুজ্জামান সাহেব আমাদের এখানে এই যে দুদকের ইমাম, দুদক বুঝেন তো, দুর্নীতি দমন কমিশনের ইমাম সাহেব, কাকরাইলের যে মানে স্থায়ী দায়ী, মানে কাকরাইল মসজিদে সার্বক্ষণিকভাবে দাওয়াত তাবলীগের কাজ করে, এদিকে একটু নজর দেন। কারণ মদনপুর এবং কাশপুরে লম্বা সময় মাদকের বড় ধরনের আখড়া ছিল, এখনো আছে নাকি? এখনো আছে। তাহলে এই যে যুবকদের মাদকের নেশা, এই নেশা নানাভাবে, কারণ ঢাকার আশপাশগুলোতে এইভাবে মাদক এবং নানা ধরনের কি তৈরি হয়ে যায়, আড্ডাখানা তৈরি হয়ে যায়। আমি মৌলানা জুবায়ের সাহেবকেও বলবো, ঢাকা থেকে যারা আসে বা এলাকার যারা ঢাকা, এবং এই এলাকায় যথেষ্ট শিল্পপতি আছে, ইন্ডাস্ট্রি আছে, একটা বড় মাদ্রাসা করবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার দিকে খেয়াল করেন, কথা শেষ করে দিব, আরো দুজন আলোচক আছে। আমি আকাবের আসলাফদের নমুনায় কিছু সিয়াসি কাজ করি, রাজনৈতিক কাজ করি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার দিকে খেয়াল করেন। এতক্ষণ তো আপনাদের জন্য বললাম, আমার জন্য আমি কিছু বলি। কবে দেখা হবে, কবে আসবো জানি না, আর এই জন্যই বলি আপনারা ঢাকার সবচেয়ে কাছে, আপনাদের শক্তি ইসলাম এবং দেশের জন্য প্রয়োজন আছে। কথা ঠিক না বেঠিক? কেউ ভুল বুঝবেন না। আমি সিয়াসি কাজ করি, রাজনীতি কাজ করি কেন জানেন? রাজনৈতিক শক্তি ছাড়া দেশ পুনর্গঠন করা যায় না, রাজনৈতিক শক্তি ছাড়া দেশে পরিবর্তন আনা যায় না। এই যে ভারতে মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে মুসলমানদের যদি রাজনৈতিক শক্তি থাকতো, এই মুসলমানরা এতটা নির্যাতনের শিকার হইতো না। কাল নরেন্দ্র মোদীর দল বিজেপিও যদি বুঝতে পারতো আমি মুসলমানদের খেপাইলে ওরা যদি আমার ভোট না দেয় আমার ক্ষমতা থেকে যাইতে হবে, সে মুসলমানদের উপর হাত দেওয়ার সুযোগ পাইতো না। কিন্তু এই নরেন্দ্র মোদী বুঝে যে মুসলমানরা যেমনি দ্বিধা বিভক্ত, তারা হয়তো কেউ বাধ্য হয়ে আমাকে ভোট দিবে, আর না দিলেও সমস্যা নাই। তাদের এই দ্বিধা বিভক্তির কারণে তাদের ভোটে আমার উপর কোনো প্রভাব পড়বে না। আলেম ওলামাদের হাতে পায়ে ধরে বলি, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে মুসলমানদের রাজনৈতিক শক্তি না থাকে, কাল যে ক্ষমতায় আসবে সে ইসলামের বিরুদ্ধে আইন করতে ভয় পাবে না। কিন্তু যেই ক্ষমতায় আসুক, সে যদি মনে করে আলেম ওলামাদের শক্তি আছে, কালকে নির্বাচনে হোক কিংবা লড়াইয়ের মাঠে হোক, তাদেরকে মোকাবেলা করতে হবে। ইসলামের বিরুদ্ধে এক কদম দেওয়ার আগে 1000 বার চিন্তা করবে। আর মুসলমানদের সামগ্রিক কল্যাণ, আপনি রাজনীতি করেন না, একজন ভদ্র মানুষ, কিন্তু আপনাকে কিন্তু রাজনীতি ঠিকই ধরে রাখছে। এটা বাজুর কেমনে? আচ্ছা, রাজনীতিবিদরা যখন তেলের দাম বাড়ায়, আপনি তখন সস্তায় তেল কিনেন। রাজনীতিবিদরা যখন ট্রাফিক আইন করে রাস্তা ঘুরাইয়া দেয়, আপনি সোজাই যাইতে পারেন। এই যে কাশপুর থেকে আগে ফুরুত করে নেমে ঢুকে যাইতেন, এখন কই যাওয়া লাগে? নরসিংদী রোডে গইরা আইসা ঢুকন লাগে এদিকে। রাজনীতিবিদরা যেই আইনই করুক না কেন, গত সরকারের আমলে বিবাহের আইন করে গেছে, কি 18-র আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, 21-এর আগে ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। আপনি রাজনীতি করেন আর না করেন, আপনাকে সেটা মানতে হয়েছে। 18-র আগে কন্যাকে বিয়ে দিয়ে দিলে বাপকেও জেলে যাইতে হয়েছে। হরও দেখেছেন আপনারা। যদি আপনি রাজনীতি, সুস্থ রাজনীতি না করেন, সমাজের মাদকাসক্ত ব্যক্তিটা অসুস্থ রাজনীতি করে আইন করবে, আপনাকে সেটা মেনেই চলতে হবে। আর যদি সুস্থ রাজনীতি করে সুস্থ যুবকেরা দায়িত্ব পায়, অন্তত তার অসুস্থ চিন্তা আপনার উপর চাপায়া দিবে না। আমি প্রায় বলি, সমাজ নষ্ট হয় ভালো মানুষের নীরবতায়, না হলে এখনো মন্দ মানুষের সংখ্যা এত হয় নাই যে ভালো মানুষের বিরুদ্ধে লড়বে। কত মানুষ আছে সমাজে মন্দ? 10 ভাগ, না হয় 15 ভাগ, না হয় 20 ভাগ, এখনো 80 ভাগ মানুষ ভালো। তারপরেও ভালো মানুষদের কোনো কদর নাই।